বেরিয়ে এলো আরো চাঞ্চল্যকর তথ্য। আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। সেদিন গণভবনে ক্ষুব্ধ হয়ে বলেন শেখ হাসিনা। জানাবো, আওয়ামী ফ্যাসিস্ট মন্ত্রী সাধন কামরুলের পথ ধরেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। সত্যকে চেপে রাখা যায় না বললেন জামাত আমির। এবং সর্বশেষে জানাবো, উপদেষ্টা পরিষদের বিবৃতি বিভ্রান্তিকর বলল বিএনপি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বেরিয়ে এলো আরো চাঞ্চল্যকর তথ্য। আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। সেদিন গণভবনে ক্ষুব্ধ হয়ে বলেন শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের সময় ৪ আগস্ট রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের গোপন বৈঠক হয়। সেখানে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন কেউ কেউ। এতে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা বলেন, আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চাঙ্কারপুল এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ রোববার দাখিল করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই চার্জ দাখিল করা হয়। দাখিল করা এক নথিতে ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণ অভ্যুত্থান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে প্রেক্ষাপট ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। নথিতে বলা হয়, ৪ আগস্ট রাতে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার গ্যাং অব 4 নামে পরিচিত ৪ জন শীর্ষ নেতা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, উপদেষ্টা সালমান এফ রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পরামর্শে কঠোর অবস্থানে যান। তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা পুলিশ সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা নেন। নথিতে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনের সময় ৪ আগস্ট রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয়। সেখানে শেখ হাসিনা আন্দোলনকারীদের দমন করতে গুলি চালানোর নির্দেশ দিতে চান। তবে উপস্থিত সামরিক কর্মকর্তারা পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা বলেন, আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। ৪ আগস্ট দুপুর থেকে ৫ আগস্ট দুপুর পর্যন্ত গণভবনে চলা নানা বৈঠকে শেখ হাসিনা আন্দোলন দমন করতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলা হয়। নথিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন, যা হওয়ার হবে, আমি ক্ষমতা ছাড়ব না। ওই বৈঠকে শেখ হাসিনা শক্ত হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দিলে উপস্থিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী এতে সমর্থন জানিয়ে বলেন, গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতে দমন হয়ে যাবে। এছাড়া তারেক সিদ্দিকী বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলায় বৈঠকে উপস্থিত এক সামরিক কর্মকর্তা ভীষণ রেগে যান। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরো ডোবাবে। ঠিক এই সময় একজন অপরিচিত ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করেন। ট্রাইব্যুনাল নথি অনুসারে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানা পর্যন্ত পা ধরে অনুরোধ করেছিলেন পদত্যাগ করার জন্য, তবে তাতেও রাজি হননি তিনি। পরে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করেন। জয় মাকে পরিস্থিতি বোঝাতে সক্ষম হন এবং এরপরেই শেখ হাসিনা পদত্যাগে সম্মত হন। নথিতে আরো উল্লেখ করা হয়, শেখ হাসিনা চেয়েছিল একটি বিদায়ী ভাষণ টেলিভিশনে প্রচার করতে, তবে সামরিক কর্মকর্তারা তা অনুমতি দেননি। ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেন এবং পরে ভারতে পালিয়ে যান। গণভবনে রুদ্ধদ্বার অবস্থায় কাটানো শেষ 2 দিনে তিনি যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে চেয়েছিলেন। নথিতে বলা হয়, শেখ হাসিনার নির্দেশে অপরাপর আসামিরা ঢাকা মহানগরীর চাঙ্কারপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে। গুলিতে স্কুল ছাত্র শাহরিয়ার খান, আনাস, শেখ মাহদি হাসান, জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমাউল হক ও মানিক মিয়া শাহরিয়ার শহীদ হন। এই মামলার পলাতক আসামি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি একটি উচ্চ পদে থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার উপর গুলির নির্দেশ দিয়েছেন। আন্দোলন দমনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে সুদীপ কুমার চক্রবর্তী ৫ আগস্ট সকাল ৬টায় শাহবাগ থানায় উপস্থিত হন। এই সময় আন্দোলনকারীরা যেন কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যেতে না পারে সেজন্য পুলিশ কমিশনারের নির্দেশ মোতাবেক অধীনস্থ পুলিশ সদস্যরা সরাসরি গুলি করেন। নথিতে আরো বলা হয়, ১৪ জুলাই রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার
নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরীহ ও নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা করে। হামলার সুযোগ করে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী শেখ হাসিনা 5 আগস্টের গণ অভ্যুত্থান পর্যন্ত গণহত্যা চালিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেন। তার বিরুদ্ধে এমন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে, যা বিশ্বের যে কোনো আদালতে দাখিল করা হলে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা সম্ভব হবে। আওয়ামী ফ্যাসিস্ট মন্ত্রী সাধন কামরুলের পথ ধরেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। খাদ্য অধিদপ্তর বা খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতির ইতিহাস নতুন নয়, তবে আওয়ামী লুটেরা ফ্যাসিস্ট মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও অ্যাডভোকেট কামরুল ইসলামের আমলটা ছিল দুর্নীতি লুটপাটের জন্য বহুল আলোচিত। অতীতে সকল রেকর্ডকে হার মানিয়েছেন সাধন ও কামরুল। অনেকটা প্রকাশ্যে ঘোষ লেনদেন চলছে এই দুই মন্ত্রীর আমলে। অ্যাডভোকেট কামরুল ইসলামের আমলে মাঠ পর্যায়ের বদলি পদায়নের সবচেয়ে ব্যাপক ঘোষ লেনদেন প্রতিযোগিতা শুরু হয়। সাধন চন্দ্র মজুমদারের আমলে তা আরো বৃদ্ধি পায়। নিজেদের প্রণীত নীতিমালা তো লঙ্ঘন করেছেনই, এমনকি পদ পদায়নের বিষয়ে দেশের সর্বোচ্চ আদালতের রায়ও লঙ্ঘন করেছেন মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অবাক করা ব্যাপার হলো, গণ অভ্যুত্থানে লুটেরা ফ্যাসিস্ট হাসিনার আমলের পতন ঘটলেও সাধন চন্দ্র মজুমদার এবং কামরুল ইসলাম কারা অভ্যন্তরীণ হলেও তাদের দুর্নীতি সেই ধারা এখন অব্যাহত আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার অনুসরণ করেছেন সেই সাধন কামরুলের এই পথ। সাপ্তাহিক শীর্ষ কাগজে ইতিপূর্বে দুটি প্রতিবেদনে উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং তার বহুল আলোচিত ছেলে টিপুর অন্যান্য অনিয়ম অপকর্মের কিছু তুলে ধরা হয়েছে। চলতি সংখ্যার প্রতিবেদন খাদ্য অধিদপ্তর সংশ্লিষ্ট দুর্নীতি অনিয়মের সুনির্দিষ্ট কিছু তথ্য তুলে ধরা হচ্ছে, যার কোনটির ব্যাপারে শীর্ষ কাগজের পক্ষ থেকে ইতিপূর্বে আলী ইমাম মজুমদারকে সরাসরি সাক্ষাতে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু তিনি জবাব দিতে পারেননি। খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন এবং মাঝামাঝি পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এমন কর্মকর্তা খুব কমই খুঁজে পাওয়া যাবে যার সঙ্গে আলী ইমাম মজুমদারের ছেলে মাহমুদুল ইমাম টিপুর কথা হয়নি তদবির বাণিজ্য নিয়ে। অধিদপ্তরে বর্তমানে বহুল আলোচিত একটি নাম এই টিপু। অবশ্য টিপুর বিষয়টা বেশি মাত্রায় প্রচারিত হয়ে যাওয়ায় আলী ইমাম এখন ঘুমের অন্য একটি বিশেষ চ্যানেল খুলেছেন, তা সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। সর্বশেষ আলী ইমাম মজুমদার এমন একটি বড় অপকর্ম করেছেন যার নজির একমাত্র সাধন চন্দ্র মজুমদারই রেখে গিয়েছেন। আর কোন মন্ত্রী এমনটা করার সাহস পাননি। খাদ্য অধিদপ্তরের অধীনে জেলা খাদ্য নিয়ন্ত্রকের পদগুলো ক্যাডার পদ। এই পদগুলোতে চলতি দায়িত্বে বা অতিরিক্ত দায়িত্বে নন ক্যাডার কোনো কর্মকর্তাকে প্রদান করা যাবে না মর্মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় রয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের এই রায় লঙ্ঘন করার সাহস দেখিয়েছেন সর্বপ্রথম সাধন চন্দ্র মজুমদারই, আর এখন তাকে অনুসরণ করলেন আলী ইমাম মজুমদার। তবে তিনি নিজের হাতে এটি না করে অধিদপ্তরের ডিজি মোহাম্মদ আবুল হাসনাত হুমায়ুন কবিরকে দিয়ে করিয়েছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় লঙ্ঘন করে নন ক্যাডার উপজেলা খাদ্য কর্মকর্তাকে মোহাম্মদ আব্দুর রহমান খানকে চাঁদপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রকের আয়ন বায়নের দায়িত্ব দিয়েছেন ডিজি। গত সপ্তাহে তাকে দায়িত্ব দেওয়া হয়। মোহাম্মদ আব্দুর রহমান খান উপজেলা খাদ্য কর্মকর্তাদের মধ্যেও অত্যন্ত জুনিয়র পর্যায়ের। এই আব্দুর রহমানকে ইতিপূর্বে মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কক্সবাজার সদরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে পদায়ন করে কক্সবাজার ডিসি ফুড এর আয়ন বায়নের দায়িত্ব দিয়েছিলেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে তখন, কারণ এতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় লঙ্ঘিত হয়েছে। দুর্নীতিবাজ সাধন চন্দ্র ওই সব সমালোচনার তোয়াক্কা করেননি। 5 আগস্টের পরে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে আব্দুর রহমানকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে শুধুমাত্র কক্সবাজার সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে রাখা হয়েছিল। পরবর্তীতে চান্দিনার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে পদায়ন করা হয়েছিল তাকে গত সপ্তাহে। সেখান থেকে প্রথমে তাকে চাঁদপুর সদরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে পদায়ন করেন ডিজি। এরপরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের আনয়ন বায়নের দায়িত্ব দেওয়া হয়, যা নিয়ে ব্যাপক তোলপাড় চলছে এখন খাদ্য অধিদপ্তরে। সাপ্তাহিক শীর্ষ কাগজের পক্ষ থেকে খাদ্য অধিদপ্তর ডিজি মোহাম্মদ আবুল হাসনাত হুমায়ুন কবিরকে প্রশ্ন করা হয়েছিল। হোয়াটসঅ্যাপের খুদে বার্তায় তাকে এই মর্মে প্রশ্ন করা হয়েছিল যে নন ক্যাডার খাদ্য কর্মকর্তাদের আব্দুর রহমানকে কক্সবাজার সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে পদায়ন করে কক্সবাজার ডিসি ফুডের আয়ন বায়নের দায়িত্ব দিয়েছিলেন সম্পূর্ণ অবৈধভাবে ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এই পদায়নের মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগের রায়কেও পাত্তা দেননি সাধন, কিন্তু ফ্যাসিস্ট মন্ত্রী সাধনের মতো একই কাজ আপনারাও এখন করলেন। চান্দিনার কাজ আপনারাও এখন করলেন। চান্দিনার উপজেলা ফুড কর্মকর্তা
পদ থেকে চাঁদপুর সদর উপজেলা ফুড কর্মকর্তা পদে পদায়ন করেন। চাঁদপুর ডিসি ফুডের আয়ন বায়োডের দায়িত্ব দিলেন। লুটেরা ফেসিস্ট মন্ত্রী আর আপনাদের মধ্যে পার্থক্য রইল কই? এই প্রশ্নের কোনো জবাব নেই ডিজি হুমায়ুন কবির। একই প্রশ্ন করা হয়েছিল খাদ্য সচিব মোহাম্মদ মাসুদুল হাসানকেও, তিনিও এর জবাব দেননি। অবশ্য সচিবের বিরুদ্ধেই নানা অনিয়ম অপকর্ম রয়েছে, তাই তিনি এসব বিষয়ে কথা বলবে না, এটাই স্বাভাবিক। অন্যদিকে ডিজি হুমায়ুন কবির আওয়ামী আমলের সুবিধাপ্রাপ্ত হিসেবে পরিচিত। সত্যকে চেপে রাখা যায় না বললেন জামাত আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এটিএম আজহারের রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না। তিনি বলেন, জামাত নেতাদের মামলায় দেশীয় আন্তর্জাতিক কোনো আইন ফলো করা হয়নি, মামলা পরিচালনাকারীদের ইচ্ছাই ছিল আইন। তিনি বলেন, বিগত ফেসিবাদী সরকারের সময়ে সাজানো আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে জামাতের শীর্ষ 11 দায়িত্বশীল নেতাকে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।